সবাইকে অসংখ্য ধন্যবাদ। একটু আগে আমাদের এক বিজ্ঞ ভাই একটা আলোচনা করেছিলেন যে বাংলাদেশে আসলে রিমান্ড আসলেই দরকার, কারণ হইতেছে এখানে জুডিশিয়ারি সিস্টেম থেকে শুরু করে প্রত্যেকটি পদে পদে আসলে এখানে ভালো ট্রায়াল থেকে শুরু করে সবকিছু আসলে লিমিটেশন আছে। কিন্তু আমি মনে করি যে পুলিশ রিমান্ডের উপর বেস না করে আমরা যদি প্রত্যেকটা ইনস্টিটিউশনকে রিফর্ম করার চেষ্টা করি এবং আমরা যদি একটা দায়বদ্ধতার মধ্যে আনি, তাইলে আসলে আমাদের এইখানে যে ভায়োলেন্সের যে কন্টিনিউয়াস ভায়োলেন্স হয়, আপনি একটা আসামি ধরার পরে পুলিশ রিমান্ড থেকে শুরু করে প্রত্যেকটি পদে পদেই সে কিন্তু ন্যায় বিচার থেকে বিচ্ছিন্ন হয়। ইভেন আমি দীর্ঘদিন যারা ফাঁসির আসামি ছিল, পরে বিনা কারণে ফাঁসির আসামি ছিল, পরে তারা ছাড়া পায়, তাদেরকে নিয়ে যখন আমি কাজ করতে যাই, আমি তখন একটা জিনিসই দেখি যে প্রত্যেকটি পদে পদেই আসলে তারা ন্যায় বিচার পায় নাই। ইভেন ন্যায় বিচার না পাওয়ার কারণে সবাই আসলে এখানে এভিডেন্স অ্যাক্ট থেকে শুরু করে কোনো কিছুই প্রপারলি মেনটেন করা হয় না, শুধুমাত্র কনফেশনের উপরে বেস করে একটা রায় দিয়ে দেয়। আর এই কনফেশনটা পুরোটাই আসে টর্চারের মধ্যে থেকে। তো আমি মনে করি যে কনফেশনের এই যে টর্চারের মধ্যে থেকে কনফেশন না এনে এখানে যদি প্রত্যেকটি অর্গান আছে, যে ন্যায় বিচারের জন্য প্রত্যেকটি অর্গান যদি ফাংশন করে, তাইলে আসলে এগুলো থেকে মুক্তি পাওয়া সম্ভব। তো আমি আমার কাজে একটি জিনিস দেখেছি যে বাংলাদেশে বর্তমানে লং টার্ম সলিটারি কনফাইনমেন্টে আছে 2500-এরও বেশি। এটা একটা অনেক বড় একটা সংখ্যা, এবং এই ম্যাক্সিমাম বড় সংখ্যার মধ্যে দেখা যায় যে অনেকেই আছে তাদের লং টার্ম সলিটারি কনফাইনমেন্ট 10 বছরের বেশি, এবং দেখা যায় যে এই তারা লং টার্ম সলিটারি কনফাইনমেন্টে থাকার একমাত্র কারণ তারা ট্রায়াল পায় নাই, ইন্টারোগেশনে ফ্লস ছিল, অবজেকশন ছিল, পানিশমেন্ট প্রসেসে প্রবলেম ছিল, এবং এইগুলাকে নিয়ে কোনো তেমন আমাদের জুডিশিয়ারি সিস্টেমের রিসার্চেও তেমন আলাপ নাই যে এই প্রবলেমগুলোকে কিভাবে আসলে সলভ করা যায়। এবং আরেকটা জিনিস দেখা গেছে যে যে আসলে ভুক্তভোগী, যে আসলে ভিকটিম, তার সে শুধু ভুক্তভোগী না, দেখা গেছে যে পুলিশ রিমান্ডের মাধ্যমে তার কাছ থেকে একটা কনফেশন নেওয়ার পরে সে যখন জেলে চলে যায়, তার পুরো পরিবার আসলে ভুক্তভোগী থাকে, এবং তার পুরো পরিবার আসলে তাদের অনেক ক্ষেত্রে দেখা যায় জমি জমা বিক্রি করে দিতে হয় এবং তাদেরকে রিলোকেশন করতে হয়। কারণ সমাজে যখন কাউকে ফাঁসির আসামি ঘোষণা করা হয়, সেই সমাজের মানুষের কাছে, পরিবারের কাছে, তাদের সেই পরিবারটাকে আসলে মানুষ একটা আউটকাস্টেড করে ফেলে, তাদেরকে সমাজের প্রত্যেকটা মানুষের সাথে মিশতে দেয় না। একটা বাবা, সে যদি অপরাধী হয় বা অপরাধী না হওয়ার পরে সে যখন আসলে ফাঁসির দণ্ডপ্রাপ্ত হয়, তার পরিবারের যে সন্তান আছে, তার সন্তানের সাথে তার অন্য বন্ধু বান্ধব মিশতে চায় না, কারণ চিন্তা করে যে এ তো ক্রিমিনালের ছেলে। এবং এই পুরো ঘটনাটাই ঘটে এই যে ক্রিমিনাল জাস্টিস সিস্টেম আসলে ফ্লজ এই কারণে। তো একটু সামনে যাবেন। তো আমি দীর্ঘদিন অনেক মানুষের সাথে ইন্টারভিউ নিয়ে কিছু কিছু খুঁজে বের করার চেষ্টা করছি যে তাদের আসলে লং টার্ম সলিটারি কনফাইনমেন্টে থাকার পরে এই যে একটা ট্রায়াল, একটা একটা মানে পুলিশ রিমান্ডের পরে জোরপূর্বক জবানবন্দি নেওয়ার পরে সে যখন দণ্ডপ্রাপ্ত হয়, ইভেন সে যখন কন্ডেম সেলে যায়, কন্ডেম সেলে আসলে সে কিরকমের আসলে তার জীবন যাপন থাকে, একই সাথে সে আসলে কি ফেস করে তার সোশ্যাল লাইফে। তো ওনার নাম শেখ জাহিদ। 20 বছর কন্ডেম সেলে ছিল, কিন্তু পরে জানা গেছে যে সে যে কন্ডেম সেলে ছিল বা সে যে ফাঁসি দণ্ডপ্রাপ্তি, তার কোনো প্রমাণই নাই, কিছুই নাই, কিন্তু একটা মামলা তাকে 164 কনফেশন দেওয়ার পরে তাকে প্রচুর পরিমাণে টর্চার করা হয়েছে। টর্চার করার পরে তাকে কন্ডেম সেলে পাঠিয়ে দিচ্ছে, জেলে মানে কন্ডেম সেলে পাঠানোর পরে তার মামলা হাইকোর্টে উঠতে 20 বছর চলে গেছে। এই যে 20 বছর, এই যে লম্বা একটা সময়, সে কিন্তু ভালো একটা লয়ার ছিল না। লয়ার না থাকার কারণে সে ভালো ট্রায়াল প্রসেস না পাওয়ার কারণে তাকে ভুক্তভোগী হয়ে অনেকদিন কন্ডেম সেলে থাকতে হয়েছে। এবং কি হয়েছে, 20 বছর কন্ডেম সেলে থাকার পরে সে যখন আবার সমাজে ফেরত আসলো, তখন দেখলো যে তার কোনো আত্মীয় স্বজন এখন আর নাই। কারণ হইতেছে যে তার পরিবার ভাবছে যে সে তো
ফাঁসির আসামি প্রথম ৩-৪ বছর আসলে পরিবারের সদস্যগুলা তাদের সাথে দেখা করে বা চেষ্টা করে যে মামলাগুলা কিভাবে তাকে কন্ডেম সেল থেকে বের করা যায়, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে তাদের নিজেদের জমি জমা বিক্রি করার পরে এটা সম্ভব হয় না। তখন পরিবারের অন্য সদস্যরা আসলে হাল ছেড়ে দেয় যে ঠিক আছে আর সম্ভব না, কারণ হইতেছে তাদের লয়ার ঠিক করতে পারতেছে না, মামলা চালাইতে পারতেছে না, এবং কোর্টে পর্যন্ত বা জেলে তাদের আত্মীয় স্বজনকে দেখতেও যাইতে পারতেছে না। এবং পরবর্তীতে সে যখন ২০ বছর পরে বের হয়ে আসলো তখন তার আত্মীয় স্বজন থেকে শুরু করে কেউই নাই, সে এখন একা একা তার জীবন যাপন করতেছে। এবং সে আমাকে বলতেছিল যে ২০ বছর পরে যখন সে সমাজে আবার ফেরত আসলো সে আসলে কি দেখতেছে, তার নতুন রিয়ালিটিটা কি। তার নতুন রিয়ালিটি তার কোনো আত্মীয় স্বজন নাই, তার নিজের কোনো চাকরি নাই, তার কোনো সম্পদ নাই, কারণ পরিবার ভাবে যে সে তো আর কোনোদিন ফেরত আসবে না, ফাঁসির আসামি ফাঁসি হয়ে যাবে। পরিবারের অন্য সদস্যরা সম্পত্তি পর্যন্ত ভাগ বাটোয়ারা করে নিয়ে গেছে। এবং ২০ বছর পরে আসার পর দেখে যে আগে যে এলাকাটা যেমন ছিল, যেমন প্রত্যেকটা মানুষের যেখানে বসবাস করে সেই বসবাসের জায়গাটাতে তাদের নিজেদের একটা নিজের মতো করে একটা পরিমণ্ডল তৈরি হয়, এবং একটা একটা ঘরে যে আলো আসে এই আলোটার সাথেও একটা পরিবারের সদস্যের একটা সম্পর্ক থাকে। কিন্তু সে ২০ বছর কন্ডেম সেল থেকে আসার পরে সে পুরো দুনিয়াটাই দেখতেছে নতুন, এবং সে নতুন এই দুনিয়ার সাথে খাপ খাওয়াইতে পারতেছে না। এবং সে আগে ছিল একটা সলিটারি কনফাইনমেন্টে আইসোলেশনে, সে এখন যে কন্ডেম সেলে থেকে বের হয়ে এখন তো সমাজে আসলো, এখনো সে একটা আইসোলেশনই আছে। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে যে কন্ডেম সেলে ভুক্তভোগী যারা তাদের বাবা মাও যদি মারা যায় তাদের বাবা মাকে কখন জানাজা পর্যন্ত পড়তে দেয়া হয় না, কারণ মানে তাদেরকে কোনোভাবেই মানে জেল থেকে বের হইতে দেওয়া হয় না। ইভেন তারা তাদের জীবনের, আমি যতগুলো পরিবারের সাথে কথা বলেছি প্রত্যেকটি সদস্যেরই একটাই আক্ষেপ যে তার বাবা মা মারা গেছে তাও সে দেখতে পারলো না, তার পরিবারের সদস্যদের বিয়ে হইতেছে না, কারণ হইতেছে যে আত্মীয় স্বজনের অন্য মানে আত্মীয় স্বজনকে কেউ বিয়ে করতেছে না পরিবারের আত্মীয় স্বজনদের, কারণ হইতেছে যে সে তো একটা কনভিক্টেড আসামি, তো আসামি হওয়ার কারণে সমাজের থেকে তাকে আউটকাস্ট করা হয়েছে। আরেকটা জিনিস সব থেকে হইতেছে যে কন্ডেম সেলে আসলে একটা ভুক্তভোগী সে আসলে অলওয়েজ আমি যতজনের ইন্টারভিউ নিয়েছি তাদের একটাই কথা যে তাদের মনে হয় যে প্রতিদিনই তাদের একবার করে ফাঁসি হইতেছে, কারণ তারা প্রতিদিনই দেখে যে মনে করে যে এই মনে হয় আসলো, এই মনে হয় আমাকে এখন নেবে, এই মনে হয় আমাকে এখন ঝুলাই দিবে। ইভেন এই যে ট্রমা এটা তারা লম্বা সময় ধরে আসলে অতিক্রম করে। ইভেন যখন এরকম এক্সপ্লেন করছে যে একই সাথে অনেকে থাকে, তো অন্য সদস্যকে যখন ফাঁসিতে নেওয়া হয় তখন আসলে কন্ডেম সেলের অবস্থা কিরকম থাকে, বা তারা যেহেতু কনভিক্টেড সে জানে যে সে নিরপরাধ, কিন্তু আইনের চোখে তো সে অপরাধ। ইভেন এই কারণে সে অলওয়েজ একটা টেনশনে থাকে যে কখন মনে হয় আমাকেও এইভাবে ফাঁসির করবে। ইভেন অনেক ভুক্তভোগীর সাথে আমি আলোচনা করে একটা জিনিস কমন পাইছে যে যখন কারো ফাঁসি হয় ওই ১ সপ্তাহ ওই কন্ডেম সেলে প্রত্যেকটা মানুষ তাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে সবকিছু বন্ধ হয়ে যায়। তো আমার মনে হয় যে কন্ডেম সেলে রাখাটা ইভেন মানে প্রতিদিনই তারা একবার করে ফাঁসি হয় এরকমের এক্সপেরিয়েন্সের মধ্যে থেকে যায়। হ্যাঁ, এবং আরেকটা জিনিস হইতেছে তারা আমি যেহেতু অ্যানথ্রোপোলজিস্ট আমি অনেক চেষ্টা করছি তাদের সাথে থাকার। তো তারা বলেছেন যে তারা স্বপ্ন দেখে। অনেক কনভিক্টেড যারা নিরপরাধ কন্ডেম সেলে ছিল তারা যখন কন্ডেম সেল থেকে বের হলো তারা ঘুমের মধ্যে থেকে তাদের ঘুম ভেঙে যায়, তারা স্বপ্ন দেখে যে তাদের মানে দরজার সামনে হয়তো ডেথ আসছে, অথবা যে দড়ি ঝুলে আছে, সে হঠাৎ করে ঘুম থেকে উঠলো, ওঠার পর মাথার উপর দেখতেছে যে দড়ি ঝুলে আছে। কারণ এই যে ট্রমা, কারণ সে তো লম্বা একটা ২০ বছর ধরে সে একটা ট্রমার ভিতর থেকে গেছে যে তাকে ফাঁসি দেওয়া হবে, ইভেন এই ট্রমা থেকে আসলে সে বের হইতে পারে না। এবং তারপরে আসলে তারা হুজুরের কাছে যায়, বিভিন্ন জায়গায় যায় যে এই ট্রমা থেকে আসলে কিভাবে বের হইতে পারে। এখন দীর্ঘ সময় কন্ডেম সেলে থাকার পর তারা তো আসলে যখন কন্ডেম সেল থেকে বের হয়েছে তারা চিন্তা করছে যে একটা নতুন দুনিয়ায় তারা আসবে, নতুন দুনিয়া কেমন, বাইরে এসে তারা চাকরি বাকরি করবে বা তাদের অর্থনৈতিক আয় ইনকাম করতে পারবে, কিন্তু দেখা গেছে ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা চাকরি পায় না,
কারণ কেউ একটা বাসার দারোয়ানও পর্যন্ত তাদেরকে রাখবে না। তার একমাত্র কারণ হইতেছে যে ভাবে যে এরা তো আসলে ক্রিমিনাল, এদেরকে আমি কেন রাখবো। এখন নাই সম্পত্তি, নাই টাকা পয়সা, নাই ফ্যামিলি, এবং সমাজে তারা আবার সবার মাঝে আসতে চাইতেছে, এবং তাদেরকেও সে আসতে দেয়া হইতেছে না। এবং এইটাই আসলে তাদেরকে আরো আইসোলেশনের মধ্যে ফালাইছে। যেমন আমি অনেক ইন্টারভিউ নেওয়ার পরে অনেকে বলতেছে যে আমার কাছে মনে হয়েছে আমি কন্ডেম সেলই ভালো ছিলাম। এখন আমি বললাম যে আপনি কন্ডেম সেলে ভালো ছিলেন মানে কি? বলতেছে যে ভাই এইটাও একটা জেল, ওইটাও একটা জেল, ওইখানে তো অ্যাটলিস্ট কেউ ছিল, কিন্তু এইখানে তো কেউই নাই, ইভেন কেউ চাকরিও দেয় না। তো জাহিদ শেখ সে ৮০ টাকা বেতন পায় ডেইলি। একটা দোকানে তাকে এখন রাখছে, সে ৮০ টাকা বেতন পায়, আর একটা ঘর দিছে, আর ৩ বেলা খাবার। তো সে যেহেতু ২০ বছর কন্ডম সেলে ছিল, তার দেখা গেছে সে হাঁটতে পারে না এখন, কারণ সে আসলে তার বডি হয়ে গেছে। সে অনেকদিন যেহেতু কন্ডম সেলের থাকার কারণে বডি এক্সারসাইজ হয় নাই, বা হইতেছে বডি চলাচল করতে পারে নাই, তো সে এই ট্রমাগুলোর ভিতরে যায়। তো একটা মানুষ কি চিন্তা করে যে আমি আবার সমাজে আসব, আমার নিরাপরাধ ছিল, কিন্তু এই যে বিচার ব্যবস্থা, এটা কিন্তু প্রথম আপনি যদি দেখেন যে ম্যানুফ্যাকচারিং কনফেশন স্টেটমেন্ট থেকে শুরু হয়, এটা কিন্তু একটা কন্টিনিউয়াস ভায়োলেন্স। কারণ বিচার ব্যবস্থা থেকে শুরু করে তারা আসলে ইনভেস্টিগেশন করে না, কিছুই করে না, পুরোটাই বেস করে 164। আর 164 পুরোটাই ন্যায় হইতেছে টর্চারের মাধ্যমে। আপনি যদি ম্যাক্সিমাম কেস আপনি যদি স্টাডি করেন, আমি 16 জনের সাথে এখন পর্যন্ত যারা কন্ডেম সেলে ছিল যোগাযোগ করছি, একটা মানুষও আমি পাই নাই যে যারা টর্চার ফেস করে নাই। এবং সেই টর্চারগুলো খুবই ভয়াবহ, ইলেকট্রিক শক থেকে শুরু করে, রড থেকে পিটানো থেকে শুরু করে সব। আরেকটা জিনিস আমি ইন্টারেস্টিংলি দেখছি যে অ্যারেস্ট হয়েছে 5 তারিখ, কিন্তু ম্যাজিস্ট্রেটের কাছে নিছে 9 তারিখ বা 10 তারিখ। এই যে 5 দিন পুরোটাই টর্চার। ইভেন অনেক ক্ষেত্রে তাদেরকে বলছে যে তোমাদেরকে চাকরি দেওয়া হবে যদি তুমি কনফেশনটা দাও, বা হইতেছে তোমাকে ছেড়ে দেওয়া হবে। আবার বলতেছে যে তোমার তো লয়ার নাই, ঠিক আছে, কিন্তু তুমি যদি কনফেশনটা দাও জেলে গিয়ে কিন্তু তুমি তোমার মামলা চালাইতে পারবা। এরকম মিথ্যা প্রলোভন দেখায় আসলে তারা তাদের যে নির্দিষ্ট কার্যক্রম তারা এটা না করে পুরোটাই চাপাই দেয় হইতেছে যে তোমার লয়ার দেখবে। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি কন্ডেম সেলের ভুক্তভোগীদের দেখছি তাদের লয়ার নিয়োগ দেওয়ার মতোই অ্যাবিলিটি নাই, কারণ তাদের অর্থনৈতিক অবস্থা এতটাই করুন। এটা জাহিদ শেখের বাসা, এক রুমে একাই থাকে। তো জাহিদ শেখ তার নির্দিষ্ট একটা জায়গা আছে। আমি যখন উনি খুলনায় থাকেন, আমি খুলনায় গেছি। তো খুলনায় যাওয়ার পর একটা জায়গা আছে ওখানে যে প্রচুর মাছ, এটা একটা কালচারাল একটা প্লেস। তো এখানে যাওয়ার পর আমার কাছে মনে হয়েছে যে এই মানুষগুলা তারা আসলে মানে অনেকদিন কন্ডম সেলে থাকার পরে তারা জীবনকে নতুনভাবে উপলব্ধি করে, তারা সমাজে অন্তর্ভুক্ত হইতে চায়। এখানে আপনি দেখবেন যে একটা ছবি নেচারের আরো কাছাকাছি আসতে চায়। কারণ হইতেছে যে ইভেন আমাকে, আমার একটা নির্দিষ্ট ঘটনা মনে আছে, আমাকে একটা মানুষ 10 মিনিট ধরে এক্সপ্লেন করছে যে 16 বছর পরে বের হওয়ার পর আকাশের তারাটা দেখতে কেমন, কারণ সে কখনো আকাশের তারা দেখেনি। এবং সে আমাকে এক্সপ্লেন করতেছিল যে আমি যখন আমি তার বাসায় ছিলাম, 5 দিন ছিলাম টানা। তো সে আমাকে সন্ধ্যাবেলায় আমি আলাপ করতেছি, সে আমাকে বলতেছে যে ভাই দেখেন এই যে তারা দেখা যাচ্ছে। তো আমি কন্ডম সেল থেকে বের হওয়ার পর আমার প্রথম ইচ্ছা ছিল যে আমি আকাশের দিকে শুধু তাকায় দেখবো যে তারাটা দেখতে কেমন, কারণ আমি 16 বছরে আমাকে কোনো মানে তারাই দেখতে পারিনি। তারা শুধু নির্দিষ্ট 1 ঘন্টা তারা হাঁটতে পারতো, পুরোটাই কন্ডম সেলে থাকতো, ইভেন রাতের কোনোভাবে বের হওয়ার কোনো সুযোগ ছিল না। তো এই যে তারা যে পুরোপুরি একটা মানে ইভেন আপনার প্রিজন সিস্টেমটা আসলে কেমন, এইসব মানুষগুলোকে তাদের আসলে জীবনের জীবনের কোনো রেসপেক্টিভ বা কোনো ডিগনিফাইড ভাবেই দেখা হয় না, তাদেরকে কোনোভাবেই ন্যায় বিচার তো তারা পায় নাই। কিন্তু কন্ডেম সেলেও যে বা কন্ডেম সেলের কে কখন নিতে হবে, কন্ডেম সেলে নেওয়া উচিত একদম শেষে, কিন্তু বাংলাদেশে দেখা গেছে যে প্রথমেই কন্ডেম সেলে পাঠায় দেয়। এবং সেটা নিয়ে কিছুদিন আগে শিশির মনির একটা রিটও করেছিল যাতে অনেক পরে কন্ডেম সেলে নেওয়া হয়। এই জিনিসগুলো তাদের সে জাহিদ শেখ সে যখন দীর্ঘ সময় কন্ডেম সেলে ছিল তখন ব্যবহার করতো। তো এই জিনিসগুলো বাইরে নিয়ে আসতে দেয় না, কিন্তু উনি যেহেতু 20 বছর ছিল, তো উনি অনেক রিকোয়েস্ট করে সে যে জিনিসগুলো ব্যবহার করতো সেই জিনিসগুলো সে নিয়ে আসছিল। ইভেন এইটা হচ্ছে একটা কন্ডেম সেল ঢাকা কারাগারের। ইভেন কন্ডেম সেল
এখানে লেখা আই এম ইনসাইড দ্য জেল, জেল ইজ নট ইনসাইড মি, এটা একটা কন্ডেম সেলে লেখা ছিল ফাঁসির। আমাদের আনোয়ার হোসেন ভাই, তার সাথে আমি দীর্ঘদিন অনেক দিন থাকার চেষ্টা করেছি, কথা বলার চেষ্টা করেছি। তো তাকেও কিন্তু ফোর্সফুলি কনফেশন নেওয়া হয়েছে 164, ইভেন পুরোটাই টর্চারের মাধ্যমে। ইভেন এখানে কোনো এভিডেন্স নাই, কিছু নাই, কিন্তু ওনার কোনো লয়ারও ছিল না। ওনাকে প্রথমেই টর্চারের মাধ্যমে পাঠিয়ে দিচ্ছে কন্ডেম সেলে। কন্ডেম সেলে পাঠিয়ে দেওয়ার পরে মামলা হাইকোর্টে উঠতে উঠতে 14 বছর চলে গেছে। প্রথম হিয়ারিংই সে ছাড়া পাইছে, কিন্তু এই এতদূর যেতেই অনেক বছর সময় চলে গেল। এবং উনি একটা ইন্টারেস্টিং ঘটনা আমার সাথে শেয়ার করেছিল যে শুক্কুর আলী, তো শুক্কুর আলী সে আসামি ছিল। তো তাকে যখন ফাঁসির ঘোষণা দেওয়া হয়, তখন উনি মানে এজলাসে উঠে গলায় ব্লেডের পোজ দিছিল, কারণ হইতেছে উনি নিজে আসলে সুসাইড করার অ্যাটেম্প নিচ্ছিল। কারণ কন্ডেম সেল দেখার পরে বা কন্ডেম সেলে যে যাবে এটাই সে মানে সে তো মারা যাবে, তো সে চাইছে নিজেই যেন সুসাইড অ্যাটেম্প করে। ইভেন আমি অনেক মানুষের ইন্টারভিউ নিয়ে দেখছি যে একটা পর্যায়ে অনেকেই সুসাইড করতে চায়, যে কারণ ইভেন সুসাইডটা কিভাবে করে, তারা আসলে খাওয়া দাওয়া থামাই দেয়, কারণ ওইখানে তো সুসাইড করার ম্যাটেরিয়ালও নাই। তো খাওয়া দাওয়া থামাই দেয়, কোনো কিছু খাওয়া দাওয়া করে না, কিছুই করে না, কিন্তু একটা পর্যায়ে আবার তারা আস্তে আস্তে চেষ্টা করে, যে কারণ বেঁচে থাকাটা তো আসলে সবকিছু। আনোয়ার ভাইয়ের ঘটনা আনোয়ার ভাই নিজেই বলবেন। যেমন এইখানে আরেকটা কেস আমি কিছুদিন আগে পেয়েছিলাম, যে সোনারুদ্ধি আর ইসমাইল হোসেন, এইটা তো সেম, যে দুইজনকে মানে মানে 164 জবানবন্দি নেয়, প্রচুর টর্চার করে। ইভেন টর্চারের বর্ণনা খুবই ভয়াবহ। ইভেন সে আমাকে বলছে যে যখন তাকে অ্যারেস্ট করে তখনই পুলিশ তাকে টর্চার করে। সে যে অপরাধ কি অপরাধ না এটা দেখার কোনো সুযোগ নেই। প্রথমেই তাকে নিল, নেয়ার পর তাকে মানে একটা চেয়ারে বেঁধে তারপর রড দিয়ে পিটাইতে পিটাইতে নাকি পা, ইভেন সে আমাকে মার্ক দেখাইছে যে পুরো পায়ের উপর থেকে এই পর্যন্ত পুরাটাই এখনো দাগ আছে, আমি 16 বছর পর যাওয়ার পরে, যে এই লেভেলের টর্চার করছে। ইভেন তারা কিন্তু 164 দেয় নাই, কিন্তু তারপরও ওই যে মামলার মার পেছে তারা আসলে কনভিক্টেড হয়ে যায়। ইভেন কনভিক্টেড হওয়ার পরে সে আসলে যখন এই সোনারুদ্দি যখন আসলে আবার সমাজে ফেরত আসলো, তার ক্ষেত্রে একটা তার যে পরিবারের যে সদস্য, তার পরিবারের সদস্যদের ওখান থেকে রিলোকেট করতে হয়, কারণ তাদের পরিবারের যে গ্রামে থাকতো ওই গ্রামের কোনো মানুষ তাদের সাথে তাদেরকে একঘরে করে দেয়, ইভেন তাদেরকে রিলোকেট করতে হয়। কিন্তু দীর্ঘ 16 বছর কন্ডেম সেলে থাকার পর সে যখন আবার সোসাইটিতে ফেরত যায়, মানুষজন এখনো তাকে সেই আগের মতো ট্রিট করে। মানে সে নিরপরাধ হয়ে ফেরত আসলো, কিন্তু সোসাইটিতে সে এখনো অপরাধী। তার একমাত্র কারণ সে ফাঁসির আসামি ছিল, কন্ডেম সেলে ছিল। তার মানে আমরা কোন প্রক্রিয়ায় আসলে একটা মানুষ নিরপরাধ, কিন্তু আমরা একদম আইনি মারপ্যাচে তাকে সমাজের চোখে একটা আসামি বানানোর চেষ্টা করা হয়েছে। আমি একটু তাড়াতাড়ি যাই কারণ সময় খুবই স্বল্প। ইসমাইল হোসেন, এটা ইসমাইল হোসেনের বাড়ি। তো ইসমাইল হোসেনের বাড়ির একটা সিঁড়ি আছে, সিঁড়িটা খুবই ইন্টারেস্টিং। শুধু সিঁড়ি আছে কিন্তু সিঁড়ির ওই পাশে কোনো গন্তব্য নাই, কিছুই নাই। তো আমার কাছে মনে হয়েছে যে যারা কন্ডেম সেলে ছিল দীর্ঘ অনেক বছর ধরে, তাদের জীবনটা আসলে এমনই। তাদের জীবন একটা পর্যায়ে গিয়ে একটা পজের মতো করে, তারা আসলে এখন হয়তো তারা ছাড়া পাইছে, ছাড়া পাওয়ার পর তারা এখন সমাজে আবার সবার মানুষের কাছে ফেরত আসতে চাইতেছে, কিন্তু তাদেরকে সেই সুযোগ দেওয়া হইতেছে না। আমি স্পেসিফিক একটা ঘটনা বলি। একজন সে কন্ডেম সেলে ছিল, তাকে শিশির মনির মামলা লড়ার পরে তাকে ছাড়া হয়। তো তাকে এখন তার তো সমাজে কেউই নাই, তো তাকে তার লয়ারের একজন একটা দোকানে চাকরি দেয় যাত্রাবাড়িতে। তো যাত্রাবাড়িতে যখন দোকানে চাকরি দেয়, সে ওইখানে নতুন করে তার জীবন যাপন করা শুরু করে। যাত্রাবাড়িতে সে আগে দর্জির কাজ করতো, ওইখানে দর্জির কাজ করে, কিন্তু ওইখানে সে লয়ার সবাই কাছে বলে যে ও বিনা কারণে কন্ডেম সেলে ছিল, তো তোমরা ওকে একটু দেখে রাখো। প্রবলেমটা হইতেছে উনি এটা বলার কারণে ওইখানে সব যত দোকান আরো আশেপাশের দোকান আছে, তারা সবাই তার কাছে তার গল্প শুনতে যায় যে আপনার কি হয়েছে। ইভেন তাকে এমন একটা কমপ্লিকেটেড সিচুয়েশনে ফেলাইছে,
একটা অংশ তার সাথে কোনো কথাই বলে না, তাকে পুরো আইসোলেটেড করে ফেলছে। আর একটা অংশ তাকে কন্টিনিউয়াস একটা জেরার মধ্যে রাখছে। ইভেন সে অতিষ্ঠ হয়ে সে যাত্রাবাড়ি থেকে মোহাম্মদপুরে চলে গেছে। এবং মোহাম্মদপুরে সে আবার নতুন জীবনযাপন করা শুরু করছে। তো আমাদের ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের যে এতই ভঙ্গুর অবস্থা, আমি মনে করি যে ভাই যে কথাটা বলেছে যে 164 থেকে শুরু করে এই জিনিসগুলাকে আরো আমাদের আসলে মানবিক হতে হবে। টর্চারই আসলে মাধ্যম না। ইভেন আমরা যদি আসলে টর্চারটাই বন্ধ করি, তখনই দেখা যাবে যে প্রত্যেকটা অর্গান ফাংশন করা শুরু করছে। কারণ তখন তারা চিন্তা করবে যে এটা তো টর্চারের মাধ্যমে করা যাবে না। তার মানে কি? তখন তারা এভিডেন্সের প্রতি এফোর্ট দিবে। প্রত্যেকটা কাজে তখন দেখা যাবে তাদের দক্ষতা বাড়ানোর চেষ্টা করছে। কিন্তু যতক্ষণ পর্যন্ত আমরা শুধু টর্চারই আমাদের মাধ্যম হবে বা ভায়োলেন্সই আমাদের মাধ্যম হবে যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার, ততদিনে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে না। তো আমি মনে করি যে টর্চার পুরোপুরি বাদ দেওয়া উচিত। ইভেন টর্চার যদি বাদ দেয় তাইলেই আসলে প্রত্যেকটি অর্গান ফাংশন করার মতো অ্যাটলিস্ট বাধ্য হয়ে বা পলিসিগতভাবে এমন পরিবর্তন আসবে যাতে এগুলা মানে পরিবর্তন আসে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।